আমাকে বলেনি যে এভাবেই তোকে কাজটা করতে হবে, হি নেভার কম্পেলড। ত্রিকালকে একটা বিন্দুতে বাঁধা, কিন্তু যখন একজন লেখক সৃষ্টি করছেই তখন ঈশ্বর। এক্সাম্পল দিচ্ছি, যেটা দিলে বুঝতে পারবে। গৌতম সেন নুনু রাখলেন। বাবার একটা হ্যান্ডিক্যাম ছিল, সেই হ্যান্ডিক্যাম থেকে আমি হ্যান্ডিক্যাম নিয়ে শ্যুট করে বেড়াতাম। মানে এইটার নেশা আর কি, অডিও ভিজুয়াল মাধ্যমে শ্যুট করা, যে দেখা, যে মানে এই এই মুহূর্তকে ধরা, এটা একটা নেশা আর কি। এটা ভালো লাগতো, এই জন্যই ফিল্ম বা ছবি। ফিল্ম তো পরের বিষয়, এখন তো ফিল্ম বলে কিছু হয় না, এখন বিভিন্ন অডিও ভিজুয়াল ভিডিও টুকু হয় আর কি। তো এই মুহূর্তকে ধরার নেশা আমার বরাবরই ছিল আর কি, একটা মুহূর্তকে ধরে রাখবো, ক্যাপচার করে রাখবো। আমার এখন প্রচুর ক্যাসেট ভিডিও আছে আর কি, বিভিন্ন সময় ধরা আর কি, মানে টাইম লাইন ধরা, সময় ধরে রাখা আমার প্রচুর আছে। এরকম ডকুমেন্টেশন হার্ড ডিস্কে ভরা আছে আমার, সেটা নিয়ে হয়তো আরো 10টা ছবি তৈরি হয়ে যায়। বাবা কি ছবি তুলতেন? না, বাবারও ইচ্ছা ছিল আর কি হ্যান্ডিক্যামের ছবি তোলা, বাবার নেশা ছিল। মানে এমনি তুলে রাখতেন জাস্ট? বাবা ব্যাংকে ছিলেন, তো বাবার শখ ছিল আর কি ক্যামেরা নিয়ে ছবি তোলা, ভিডিও করা, নট স্টিল, ভিডিও শুট করা। তারপরে ওটা ছবি কখন থেকে সেটা ছবি হিসেবে টার্ন করলো, কিভাবে টার্ন করলো সেটা? এইটা আমি ওই কলেজ লাইফ থেকে এগুলো শুট করে সেগুলো এডিট করতাম, জুড়তাম, সেটা ফিল্ম হিসেবে বানাবো কোনোদিনও ভাবিনি। মানে সেটা কোথায় যাবে, আমি আজকেও অবধি, এই যে লাস্টে গ্রাফিক নভেলটা করলাম তখন অবধি আমি পরিণতি ভেবে কাজ করি না, যে কি করবো, এটা কি হবে সেইটা ভেবে ব্যাক ক্যালকুলেশন করে কাজ করি না, কাজ শুরু করে দিই, যা মাথায় আছে সেটাকে বার করে ফেলি, তারপরে ভাবি সেটাকে নিয়ে কী করবো। সেইভাবেই ছবিটা চলে এসছে আর কি, মানে করে ফেলছি। ছায়া ঘনাইছে মনে বনে, কখনে কখনে ডাকিতে। তো লয়ের জায়গাটাতে যে তখনই আসে, ধরো আমার নিজের যে ছবিগুলো বানাই সেই ছবিগুলো দেখানোর ক্ষেত্রে লড়াই হয়, সেগুলো আমি ভাবিও না আর কি, সেরকম লড়াই নেই আমার। আমি আমার মতো করে সরকারি ডকুমেন্টারি বানাচ্ছি, সেখান থেকে টাকা পাচ্ছি, সংসার চালাচ্ছি। আর আমার ব্যক্তিগত যে ছবিগুলো সেগুলো আমার জন্যই, কেউ দেখলো না দেখলো, কারণ লড়াইয়ের জায়গাটা আসছে না খুব একটা, মানে স্টারল কেউ দেখছে কি না, আমার ওই টেনশনটা নিয়ে কেউ দেখবে কি না দেখবে, আমি বিখ্যাত হবো কি না হবো, সেটা কি আদৌ লোকে গ্রহণ করবে কি করবে না, সেগুলো আমার টেনশনই নেই। আমার অস্বস্তি হচ্ছে সেগুলো ঝেড়ে ফেলাম ছবির মধ্যে, কিন্তু আমার ফলে আমি তো সারা দিব্যি ভালো আছি আর কি। আমার এই টেনশনটা নেই যে বিখ্যাত হব, কেউ দেখবে কি না, ছবিটা আদৌ চলবে তো, 5 জন দেখবে তো, কেউ খারাপ বলবে না, আমার এই মাথায়তেই নেই এটা, যার ফলে আমি খুব বিন্দাস আছি আর কি ছবিটা নিয়ে। আমার গান খুব ট্রিপ দেয় আমাকে, এটা সত্যি কথা। দেখুন, গান আমাকে খুব ভালো চিন্তা ভাবনা করতে সাহায্য করে। মিউজিক, বিশেষ করে মোজার্টের মিউজিক, আমি মোজার্টের মিউজিক খুব শুনতে ভালোবাসি, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল। তো ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ওই কানে হেডফোন দিয়ে শুনতে শুনতে আমার মনে হয় যে কিছু কিছু দৃশ্য সাজালে একটা ছবি হতে পারে। তো সেইখান থেকে সেই দৃশ্যগুলো সাজালাম মাথার মধ্যে। তারপরে আমি যখন আসলাম বাড়িতে, এসে কম্পিউটার সেগুলো সাজিয়ে মনে হলো যে এটা একটা অডিও ভিজুয়াল স্টেটমেন্ট, ফিল্ম টিম ভাবিনি আর কি। তো সেইটা তারপরে কেউ বললো ছবি, কেউ বললো ছবি না, এইভাবে দাঁড়ালো। তোর ছবি ডকুমেন্টারি বলবো না, তোর ছবিকে ফিকশন বলবো না, তোর ছবিকে তুই কি বলবি? আমার মাথায় প্রচুর ইমেজ আসে, আমার মাথায় প্রচুর কনসেপ্ট আসে, যেগুলো আমি কিছুটা লিখে, কিছুটা শুট করে, কিছুটা অডিও ভিজুয়ালি, কিছুটা মিউজিকের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। এর অদ্ভুত খিচুড়ি ফর্ম আর কি। সেটা ডকুমেন্টারি না ফিকশন না নন ফিকশন, নাকি এক্সপেরিমেন্টাল না মিউজিক ভিডিও,
সেরকম ক্যাটাগরাইজ করে ভাবিনি কোনোদিনও। এই সবটার মিশ্রণ আর কি মনে হয়, যে আমি কিছু বলার আছে সেগুলো বলছি আর কি বিভিন্ন মাধ্যমে। চিত্রনাট্যটা কিভাবে তৈরি হয় তোর? ওই মাথার মধ্যে লিখতে থাকি, লিখে ফেলি। মানে একদম প্রপার চিত্রনাট্য হয় না, কিছু কিছু ক্ষেত্রে গিয়ে শুট হয়, গিয়ে ইম্প্রোভাইজ হয়। আমি শুট করি সবসময়, মানে আমি অডিও ভিজুয়াল সবসময় থাকি। কিরকম তোর ছবি? আমার ছবি অ্যাকচুয়ালি আমার জীবনযাপন বলতে পারো। আমি অন্যভাবে মানে আমি তো বলছি আমি ছবি ভেবে শান্তি পাই, ওটা আমার নেশা। মানে আমার পিকনিকে গেলেও আমি ছবি ভাবি, সত্যি কথা বলছি। মানে মানে ধরো আমি সবার মাঝে আড্ডা মারতে ছবি স্ক্রিপ্ট লিখি, এটা আমার নেশা। কেউ মদ খেয়ে মজা পায়, আমি এই থেকে মজা পাই। আমার মজা লাগে, ভালো লাগে আর কি ছবি ভাবতে। এইটা কারোর জন্য ভাবি না, আমি একদম আমার নিজের জন্য ভাবি, এটা আমার নেশা। আমার ছবির মধ্যে একটা মোশন আছে, একটা অস্থিরতা আছে, একটা অস্থির গতি আছে, এইটা বলতে পারি। সেই গতিটা হয়তো অনেকে ভালো লাগেও আর কি, অনেকে ভালো। তার মধ্যে একটা ওই বিজ্ঞাপনের মতো একটা ইন্টালেকচুয়ালিটি আছে, একটা ইন্টারেস্টিং বিষয় আছে, থাকে, অনেকে ভালো লাগে দেখতে। আমার ছবি ওরকম নয়, ধীর স্থির শান্ত, অনেকক্ষণ দেখে তারপরে উপলব্ধি করতে হবে এরকম নয়। আমার ছবি সহজে বুঝিয়ে দিই আমি, এটা বলতে চাইছি। খুব দুর্বোধ্য নয়, মানে আমার ছবি দেখে বেশি ভাবতে হয় না, ভাবিয়ে দিই আর কি। আমার অস্থিরতা জেনারেট করি দর্শকের মধ্যে। সেটাই কি শুধু তোর ছবি? হ্যাঁ, মানে তোর নিজের অস্থিরতা না পারিপার্শ্বিক অস্থিরতা না কি? প্রথমত আমার অস্থিরতা, তারপরে সে পারিপার্শ্বিক অস্থিরতা আমার মধ্যে চলে আসে, সেটাকে আমি ছবির মাধ্যমে উগিয়ে দিই আর কি। আমার কথায় আজ শিকার অপর, আমার শব্দগুলো শিকার আবার, আমার ব্লগে ভাসে রক্ত আবার। লীলাবালি বড় যুবতী সৈগ, বড় যুবতী সৈগ, কি দিয়ে সাজাবো তোকে। লীলাবালি বড় যুবতী সৈগ। আমি একদম অনেস্টলি বলছি, আমার ইমোশন, ভালো লাগা, নেশা সব অডিও ভিজুয়াল, এটা কেন্দ্রিক, একদম অনেস্টলি বলছি আমি। আমার কিছু নেই আর সাথে, এছাড়া কিছু নেই। আমার ভালো লাগে, আমার এটা আমার বিভৎস নেশার মতো। লোকে 5টা জায়গায় 10টা সিগারেট কেন খায়? আমি 10বার সিনেমা দেখবো, 10টা শর্ট ভাববো। আমি সত্যি এরকম ভাবি গো, মানে আমার এছাড়া কিছু নেই, এটাই ভাবি। আবার ইমেজগুলো মাথায় ঢুকে চেপে বসতে চাইছি আমি ছটফট করে যাচ্ছি, অসম্ভব ছটফট করছি, মাথার মধ্যে যেন যন্ত্রণা হচ্ছে। চোখ বন্ধ করে দিলাম, অন্ধকার অস্বস্তি দিচ্ছে আমাকে। বাবার পুরনো ইমেজ ভেসে আসছে, ফুটে আসছে বারবার, ইমেজ দেখতে পাচ্ছি না, হ্যালুসিনেশন। যেগুলো আমি স্ক্রিপ্ট লিখেছি, প্রপার সুন্দর স্ক্রিপ্ট লিখেছি, সেই ছবিগুলো গু হয়েছে, হয়নি কিছু, মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেগুলো ছবি হয়নি। ওইগুলো খুব সিনথেটিক একটা শোকেস হয়েছে। যেগুলো আমার মাথার মধ্যে জন্মেছে সেগুলোকে আমি এঁকেছি। আমি নিজে তুলে দেখছি যে ক্যামেরার মধ্যে, আচ্ছা এরকম হচ্ছে, এখানে জন্মাচ্ছে একটা ফ্রেম। ওই ছবিগুলো অনেক হয়েছে। আমার ব্যক্তিগত ছবি ওইভাবে জন্মায়, ছবিটা হতে থাকে, ছবির মধ্যে দিয়ে আমি চলে গিয়ে একটা জায়গায় শেষ হয়ে যায়। স্ক্রিপ্ট লিখে ডিটারমাইন্ড ছবিগুলো হয় না, আমার সে ল্যাঙ্গুয়েজ নয়, আমি পরে বুঝতে পেরেছি। চিরন্তন শব্দের ধারণা থেকে জটিল নকশার থেকে উড়ে এসেছিল একদিন, খাওয়ার চালের চামচ ঘুরিয়ে পাখিদের ধরে ফেলেছিল বাড়ির বায়ুকান। আমার ব্যক্তিগত সাবজেক্টগুলো একটু কমপ্লিকেটেড হয়, ফিলোসফিক্যাল হয় একটু। মৃত্যু, ভয় বা
দ্বন্দ্ব বা ডার্কনেস বা অদ্ভুত বিষয় নিয়ে আমি ভাবি ছবি। কখনো বন্যার মতো ভূতের ভয়ের মতো হাওয়া ঢুকে পড়ে। আমার ছবি যাতে কারোর মতো না হয় এইটা আমি সবার আগে দেখি। আমার ছবি যেন আমার মতোই হয়, এইটা সব ক্ষেত্রে দেখা হয় না। আমি যেগুলো স্ক্রিপ্ট লিখেছি পরবর্তীকালে সেগুলো অনেকের মতো ছবি, কিন্তু কিছু ছবি আছে ধরো ঋতুবৃত্ত, আনন্দধারা বা এই ছবিগুলো বা কবিতার জন্য, সেগুলো আমার মতো ছবি, একদম আমার মতো, যেটা আমি চেয়েছি আর কি। আমার মতো কারোর মতো না, কারোর মতো না, সেটা খারাপ হতে পারে, আমার মতো। তুই কি ঈশ্বর বিশ্বাসী? হ্যাঁ, বিশ্বাসী। একটা ফর্ম আছে, কেউ আছে মানে তুমি ঝাল লাগছে কিভাবে তুমি বোঝাতে পারবে? পারবে না, পারবে না। তো যার ঝাল লেগেছে সেই বলতে পারে, তো আমার ঝালটা লেগেছে। হ্যাঁ, ভগবানটা এরকম, ভগবান বলে কেউ তো নেই যে আমার নাম আজকে ভগবান বিশ্বাস, ভগবান সরকার, ওরকম নয়। মানুষ বা ক্যারেক্টার নয়, এটা পাওয়ার। মানে ওই পুজো আচ্চা ধর্ম প্রণাম এইগুলো নয়, ঈশ্বর নয়। ঈশ্বর হচ্ছে লাইক একটা প্র্যাকটিস। এই আত্মদীপ ভাব, আত্মস্মরণ ভাব, অনন্য স্মরণ ভাব, যেটা আছে না, নিজেকে নিজেকে প্রদীপের মতো জ্বালো, সেই আলোতে রাস্তাটা দেখো, যেটা বৌদ্ধ বলে গেছিল। রাম আছে? রাম কিভাবে থাকবে? কেন? রাম তো আছে। কোথায় আছে? রাম তো ছিল। রাম ছিল, প্রমাণ কি? তুই বিশ্বাস করিস না? না, একদম রামের গল্প। ফেলুদাও আছে, রামও আছে, টিনটিনও আছে, তাই তো? কিন্তু আমাদের দেশে রাম আছে। হ্যাঁ, ওদের দেশে সুপারম্যান আছে, কোন সিটি ওই ফ্রান্সে টিনটিন আছে, আমাদের রাম আছে, আছে তো। ওদের সুপারম্যান জন্মায় না। হ্যাঁ, ওদের সুপারম্যান জন্মায় না, আমাদের রাম জন্মায়। সেটা খাতায় কলমে জন্মায়। ফেলুদা যেমন 21 রবিনসন রোড, শার্লক হোমস যেমন 221B বেকার স্ট্রিট, সেরকমই অযোধ্যা। বলে পৃথিবীতে কয়েকটা নাম সবাই জানে, শার্লক হোমস, টারজান, টিনটিন, শার্লক হোমস, টারজান, টিনটিন, সুপারম্যান, আর যেন কি আছে, এই 5টা নাম উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে সবাই জানে। রামের নামটা এত লোক জানে না। ইন্দোনেশিয়াতে হয়তো জানে, জাভাতে জানে, এদিকে কয়েকটা দেশ জানে, জানে জিম্বাবুয়েতে জানে, রামের নাম জানে না। রাম আমাদের দেশে একটা ভালো অ্যাকশন ফিগার। এক সুপার হিরোর প্রতি মানুষের বরাবরই একটা আকর্ষণ থাকে, তো রামের প্রতিও আছে। তুই সুপার হিরোর আমি ব্যাপক লাগে সুপার হিরো, আমি দুর্ধর্ষ লাগে সুপার হিরো। আমি সুপারম্যান, আমি ব্যাটম্যানের বিশাল বড় ফ্যান। রামের থেকে বেশি ব্যাটম্যান ভালো লাগে আমার। রাম আর ব্যাটম্যান পাশাপাশি রাখলে আমি ব্যাটম্যানকে চুজ করবো। ব্যাটম্যান তার বউকে আগুন দেয়নি গায়ে, বা আগুনে পুড়তে পারেনি। ব্যাটম্যানের ক্যাটওম্যান ছিল, ও সীতা আছে, ক্যাটওম্যানকে রেসপেক্ট করতো, চুমুও খেত। রাম তো বলেছিল যে তার প্রজাদের ভয়ে বলেছিল যে অগ্নি পরীক্ষা দাও, ব্যাটম্যান তো বলেনি। সেটা একটা কনসিকুয়েন্সেস তৈরি হয়েছে। কিন্তু সুপার হিরো তোর ভালো লাগে? দারুণ লাগে। তোর ছবিতে কোনোদিন সুপার হিরো আসবে? হ্যাঁ, আসবে, আসবে। দূরের কোনো প্রান্তে ঘাসবনের শেষে যাকে ভালোবাসা যায় তার উপরে রাগ করা যায় সব থেকে বেশি। আমি অডিও ভিজুয়ালের উপর রাগ করেছি, এই জন্য আমি প্রচন্ড ভালোবাসি। আমার অডিও ভিজুয়াল আমার খুব পছন্দের মাধ্যম। আমি সিনেমা বলছি, আমি অডিও ভিজুয়াল করছি, আমার খুব ভালোবাসার মাধ্যম। সেই জন্য আমি রাগ হয় বেশি, অভিমান হয় বেশি অডিও ভিজুয়ালের মাধ্যমে।
বাংলা সিনেমা দেখে আমার অভিমান হয়, রাগ হয় ভাই, কেন 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 হচ্ছে, মানে এই সিনেমা তো হয়ে গেছে 70 বছর আগে, মানে আবার কেন, মানে এখন হিসেবে যুগ আর সবাই খুব ক্যালকুলেশন করছে, প্রত্যেকটা মানুষ খুব ক্যালকুলেটিভ হয়ে গেছে এই জায়গা থেকে। কেউ আর সেফ, সবাই খুব সেফ খেলতে চায়, মানে খুব একটা গন্ডির মধ্যে থাকতে চায়। তার থেকে ভাই সাহস করে কিছু বানাবো সেটা আর হয় না, ক্রিয়েটিভ ধরতে হয় না, এখন নেই, যা ইচ্ছা করবো দেখা যাবে, হয় না। সবাই খুব যত্ন করে প্রডিউসারকে বুঝিয়ে কি আর ক্যালকুলেশন চলে আর কি। হ্যাঁ, কিন্তু তার তো একটা মানে যুক্তিও আছে। হ্যাঁ অবশ্যই, খারাপ নয় যে মানে পয়সাটা তো প্রডিউসারকে আমার তুলে দিতে হবে, সে তো আর বিলোতে আসেনি, ফলে তো তাকে পয়সা তুলে দেওয়াটাও একটা পার্ট। এই যে আবার ফিল্মের গল্পে চলে আসছে যে পয়সা তুলে দেওয়ার একটা পার্ট। আসলে আমি 5টা সিনেমা বানালাম, 6 নম্বর সিনেমাটা আমি নিজেই বানাতে পারি, কি আছে কি নেই আমার কাছে সিনেমা বানানোর জন্য, অত পয়সা নেই সিনেমাতে কোথায় পয়সা লাগে? পয়সা লাগে না, লাগে, অত লাগে না, হয়ে যায়, সব হয়ে যায়। তাই রিমা দাস কি করে আসামে বসে ছবি বানাচ্ছে কোনো পয়সা ছাড়া, 0 বাজেটে, সেই ছবি অস্কারে যাচ্ছে। দিনের অস্কার তো প্রায় 0 বাজেটের ছবি, একটা 5D ক্যামেরা দিয়ে শ্যুট করেছে, বাড়ি থেকে ল্যাপটপে এডিট করেছে, কীভাবে হয়? এখন হয় না বলে একটাই না হওয়ার কারণ হচ্ছে অজুহাত। অজুহাত ছাড়া আর কোনো অপারেশন নেই, অজুহাত আছে এখানে। সিন 29 টেক 4 অ্যাকশন। বাইরে থেকে একটা মানুষ কেমন হয়, সাদা পরিষ্কার, কিন্তু তার ভেতরটা যে কতটা অন্ধকার, কতটা কালো, সেইটা খুব অদ্ভুতভাবে কন্ট্রাস্ট করে নিশাতে দেখানো হয়েছে। অ্যাকশন। পূর্ব তো বলো, আমাকে জানতে হবে তো, ওইদিকে কিন্তু বের হওয়া পূর্বা। এইখানটায় সবাই একটু দাঁড়ান, এইটাকে ভিউ পয়েন্ট বলে। এখানে অনেক আমরা ঘুরতে আসি, এনজয় করি, তথাকথিত যে শব্দ এনজয়, আমরা এনজয় করি প্রকৃতিকে উপর থেকে দেখে, ওয়াইল্ড লাইফ দেখে চলে যাই, কিন্তু সেখানকার মানুষের যে কষ্টটা, তাদের প্রতিদিনের যে লড়াই, তাদের সংঘর্ষটা, যে লড়াই এবং তাদের নিত্যদিনের বেঁচে থাকার লড়াই, এই ব্যাপারটাই এই ছবিতে উঠে এসেছে। এই সময়কালের তোর বেস্ট ডিরেক্টর কে? ভারতে মনে পড়ছে না, মনে পড়ছে না, মানে একজনও মনে পড়ছে না, মানে এইরকম দৈন্যতা নাকি না সিনেমার জগতে, মানে তোর কাছে আর কি। তাহলে আর লোকজন সিনেমা দেখতে যাবে কেন? তাহলে আর কোথায় বা পয়সা ইনভেস্ট হবে, আর সেই পয়সাটা উঠবেই বা কোথা থেকে, কারাই বা সেটা দেখে। অনুরাগ কাশ্যপের ছবি দেখতে ভালো লাগে, তাও এখন ভারতেই বানাচ্ছে না। আর সুমন মুখোপাধ্যায়ের ছবি আমার খুব ভালো লাগতো বাংলায়, ইন্টারেস্টিং ছবি বানাতেন। মহানগর আমার খুব পছন্দের ছবি, অ্যাজাইল কলকাতা। আর নতুন তো আমার ব্যক্তিগতভাবে কারোর ছবি ভালো লাগছে না। ও কামাল শরীফের ছবি ভালো লাগে, ভাল লাগে, ডকুমেন্টারি আনন্দ পাঠক। সেই সময় যে শ্যুটটা, সেই শ্যুটটা আমার একটা জীবনের খুব কারণ হচ্ছে সেটা যেভাবে বলা হয়েছিল, শুটে গিয়ে যে চেঞ্জ হয়ে যাওয়া, নিজেদের মতো, সেটা বলে নিজস্বতাটা রাখা, সেটা তুমি সবসময় বলেছো যে নিজের মতো করে করায়, যে শুটিংয়ে গিয়ে চেঞ্জ হয়ে যাওয়া, কিন্তু আমরা কোথাও গিয়ে ভয় পাচ্ছি না। এটা তো সত্যি একটা টিমের, আমি মনে করি প্রত্যেকেই, মানে পদ্মপর্ণা, তুমি, জিকো, অভিরূপ, প্রত্যেকের সাপোর্টের জন্যই হয়তো সেটা আরো বেশি। আমার ছবি, গ্রাফিক নভেল লেখা সবেতেই রাজনীতি আসছে এখন খুব বেশি করে, আমি সমসাময়িক না, মানে এখন আসছে, মানে গত 2-3 বছর হয়তো আসছেই। হ্যাঁ, বাজের সময়ের মধ্যেই যাচ্ছি না, আমার ভালো লাগছে না সময়টা, এই সময়টা ভালো লাগছে না, অস্বস্তি হচ্ছে, ভালো সময় না। কেন? এই একটা উগ্র সাম্প্রদায়িকতা চলছে, এইটা খুব অস্বস্তিকর আর কি। আমার মনে হচ্ছে আমরা লন্ঠন জেলে বসে আছি আর কি, টিউব লাইটটা অফ করে দিতে হবে, পেছনের দিকে যাচ্ছি তো আমরা, লন্ঠন জ্বালবো। মানে এত ব্ল্যাঙ্ক কেন, মানে এতটা ভ্যাকুয়াম কেন হচ্ছে আমাদের এই, মানে আমাদের পরিসরের মধ্যে? এখন এই যে হচ্ছে, মানে টর্চ দিয়ে তোমার খুঁজে বার করতে হবে, এখন মধ্যমেধার যুগ চলছে,
ইন্টেলেকচুয়ালিটি বলে কিছু নেই, জাস্ট নেই, স্বীকার করতেই হবে। যারা ইন্টেলেকচুয়াল তারাও হিসেব করছে। এবার মধ্যমেধার যুগে তো ভালো জিনিস আসবে না, সবাই অন্যের জন্য বানাচ্ছে, নিজের জন্য কেউ বানাচ্ছে না। মানে আমার মেধাটাকে আমি অডিওভিজুয়ালি দেখাবো কেউ ভাবে না। আমি ইন্টেলেকচুয়ালি একটা কনসেপ্টকে জেনারেট করবো, সেটা অডিওভিজুয়াল হতে পারে, আঁকা হতে পারে, লেখা হতে পারে, সেটা করছে না কেউ। ইন্টেলেকচুয়ালি নেই, মেধাই তো নেই, ব্ল্যাঙ্ক তো হবেই, মেধা নেই এখন, মধ্যমেধার যুগ। 2014-তে আমার ক্যান্সার ধরা পড়ে, সে বছরই অপারেশন হয়, রেডিয়েশন হয়। ক্যান্সার বাদে ট্রমা ফর মি, ট্রমা ছিল, ট্রমাটাকে কাটিয়ে উঠি, আবার সেই ট্রমায় ঢুকতে চাই না আমি আর কি। সেজন্য আমি সৌমেন্দ্রের কথা ভাবি যে করবো না কাজটা, ঠিক আছে, আবার ওই বিষাদের সাগরে আবার ডুবে যাবো না, হোয়াটএভার। কেউ একজন ফিল্ম বানাতে চাইছে সে তার ওয়াইফকে নিয়ে যে ক্যান্সারে মারা গেছে, সেটা একটা অন্যরকম পার্সপেক্টিভ। আরেকজন ফিল্মমেকার ছিল না কিন্তু আফটার ক্যান্সার ফিল্মমেকার হয়েছে, এটা একটা অন্যরকম পার্সপেক্টিভ। মানে আমি আর পম্পিদি আর কি, দুজন, একজন মৃত একজন জীবিত, পাশাপাশি দাঁড়িয়ে আছি। যেদিকে চেয়ে দেখি ওগো সখী, কিছু আর চিনিতে না পারে, উথলে নয়ন তুই একটা গ্রাফিক নভেল লিখলি তো? হ্যাঁ, মানে লিখছিস আর কি, ইনফ্যাক্ট বেরোবে হয়তো। তুই কি এইটা মনে হতো তোর কখনো যে মানে তোর ছবি আসলে অনেকটা গ্রাফিক নভেলের মতো? হ্যাঁ, হতে পারে। আমার সবকিছুর মতো। ছবি গ্রাফিক নভেলের মতো, গ্রাফিক নভেলটা সিনেমার মতো, সিনেমাটা গানের মতো, গানটা কবিতার মতো। আমার বললাম না, আমি হচ্ছে ওই তিন মাথাওয়ালা মানুষ, অদ্ভুত একটা কিছু বলতে চাইছি। সেই গলাটা ভালো না খারাপ সেটা সবসময় ভ্যারি করছে আর কি। আমি অন্য কিছু বলতে চাইছি, অন্য ধরনের ভাবছি, সেটা ভালো খারাপ নয়, এটা এক ধরনের ভাবনা আমার মাথায় আসে, অন্য অদ্ভুত ভাবনা আসে মাথায়, অদ্ভুত কনসেপ্ট আসে, অদ্ভুত ন্যারেশন আসে। এটা নতুন ল্যাঙ্গুয়েজ হতে পারে, নাও হতে পারে, সেটা সবার কাছে ভালো নাও লাগতে পারে, হয়তো বেশিরভাগ ভালো লাগেই না আর কি। তো সেই জায়গা থেকে গ্রাফিক নভেলটা সিনেমার মতো মনে হতে পারে। আমি চারপাশটা নিয়ে খুব বিরক্ত আর কি। আমি কেন বিরক্ত, কারণ সবাই খুব ইন্টারফেয়ার করছে আমার ভেতরে, সেটা আমার পছন্দ না। ইন্টারফেয়ার মানে অবচেতনে প্রচুর জিনিস ঢুকে যাচ্ছে। মানে শুধু এই ধর্মান্ধতা কিংবা ধর্ম, এই ব্যাপারটা কি তোর মানে আঘাত করছে না? সামগ্রিক অর্থে যে রাজনীতিটা, সেই রাজনীতিটাই তো সামগ্রিক অর্থে, ধর্ম না, ধর্মের পার্ট। আমি নিজেও ধর্ম ভালোবাসি, মানে আমি নিজে ব্যক্তিগতভাবে পুরাণ চর্চা করি, প্রচুর দেবদেবীকে নিয়ে পড়াশোনা করি, আমার ভালো লাগে। ধর্ম নিয়ে ব্যবসাটা আমার ভালো লাগে না। ব্যবসা এবং সেটা নিয়ে রাজনীতি, এই বিষয়গুলো যখন তুই ধরতে নিস তোর কাজের মধ্যে, তখন কোথাও প্রবলেম হয়? হ্যাঁ, মানে ইন্টারফেয়ারেন্স হয়? হ্যাঁ। কিরকম সেটা? এটা হয়, আমাকে সোশ্যাল নেটওয়ার্কে কুৎসিতভাবে আক্রমণ করা হয়, ফোনে বুঝিয়ে দেওয়া হয় এটা করো না, তখনই তো বিরক্তিগুলো আসে না। এইভাবেই হয় আস্তে আস্তে বিষয়গুলো, মানে তখনই বুঝতে পারি যে আমার খুব কাছের মানুষটাও, খুব চেনা মানুষটা বা অচেনা মানুষটা অ্যাকচুয়ালি সেই মানুষ নয়, তার মধ্যে অন্য জিনিস স্বীকার করছে। মানুষও তো বরাবরই হিংস্র,
এখন একটু হিংস্র হয়ে গেছে আর কি। তুই যে ছবি বানাতে চাইছিস সেই বানাতে দেওয়া হবে না, এরকম একটা সিচুয়েশন যদি তৈরি হয় তখন তুই কি করবি? বানিয়েই ছাড়ব, আমি তো বানাবো, আজকাম না, আমি আজকাই না, মানে আরো দ্বিগুণ জেদে বানাবো। থামবো না, তুই পাগল নাকি? আমার প্রশ্নই নেই, জেদ আরো বেড়ে যায়। গাধা ঠিক করবে আমি কি কাজ করবো না করবো না, সেখানে তো অনেক থ্রেট থাকে। হ্যাঁ থ্রেট থাকে, তাহলে সেইভাবে ট্যাকেল করবো। পরিবার থাকে, হ্যাঁ থ্রেট থাকে, সেগুলোকে ওভারকাম করাটাও তো একটা সমস্যা। কোনো না কোনোভাবে করে দেবো। এই যে কাজ করতে গিয়ে তুই অনেকগুলো মিডিয়ামের মধ্যে কাজ করেছিস, তুই যখন কাজ ভাবছিস তখন কি তুই কখনো এটা ভেবেছিস যে মানে এই কাজটা আমার ক্যামেরারই কাজ, এই কাজটা আমার ডিএসএলআর এর কাজ, এই কাজটা আমার মোবাইলের কাজ, কিংবা এই কাজটা আমার এমনি মানে একটা যে কোনো কিছু দিলেই হয়ে যাবে, এইটা কি মাথায় আসে কখনো? না, এটা আসে না। আমার যখন কোনো কন্টেন্ট দেখি বা কোনো ফ্রেম দেখি সামনে, তখন হাতের সামনে যা পাই কাজে শুট করি, একদম কোনটা আনকোট হাতের সামনে যা পাই কাজে শুট করি। ক্যামেরা হলে ভালো, ডিএসএলআর হলে ভালো, নাহলে মোবাইল যথেষ্ট। মানে মিডিয়ামটা তো কোনোখানেই ইম্পর্টেন্ট না আর কি। মোবাইল সব থেকে ভালো মিডিয়াম এখনকার সময় দাঁড়িয়ে একটা এইচডি 4K-তে শ্যুট হচ্ছে, আর কি লাগে? অজুহাত লাগে যে আমি কাজ করতে পারছি না। আরে মোবাইলে 4K-তে শ্যুট হচ্ছে, আর কি চাই তোমার? তুমি কেন বসে আছো? কাজ করো। এই তো তুই বলছিস যে আসলে দৈন্যতা মিডিওক্রেসিতে। হ্যাঁ একদম অজুহাত আছে কাজ না করার। মোবাইলে সিনেমা তৈরি হচ্ছে, কোনো ইয়ে নেই, আর প্রোডাকশন এই ওই বাজেট দরকার নেই, কিছু না। আজ মাথায় বললাম তো একটা কথা আছে না যে মনে ফুর্তি থাকলে জেনারেটর শব্দ বিজনেস করা যায়, এরকমই ব্যাপার। তোমার যদি ফ্রন্টে মাথায় থাকে না, ফ্রন্টে তুমি যে কোনো কিছু যা ইচ্ছা করতে পারবে। মানে এইরকম একটা পরিস্থিতি হওয়ার কারণ, এত তো ভালো ভালো আমাদের পরিচিত এবং মানে ধর আমরা যাদের থেকে শিখেছি, যাদের দেখেছি বড় হওয়ার সময়কালে, যাদের ছবি দেখতাম, দৌড়তাম যাদের ছবি দেখতে একটা সময়, তারা তো প্রমিসিং ছিল। তারা হারিয়ে যাচ্ছে কেন, কিংবা হারিয়ে যাওয়ার কারণ কোথায়? চুপ করে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে না, চুপ করে যাচ্ছে কেন? বিরক্ত হয়ে গেছে হয়তো এই মিডিওক্রেসি দেখে, আমার তাই মনে হয়। কিন্তু তারাদের তো অনেকে ছবি বানায় এখনো, কিন্তু সেই ছবিতে তো সেই ছবির কোনো রিফ্লেকশন থাকে না। আমার মনে হয় যে মিডিওক্রেসিটাই কারণ, এবং সচরাচর ওই ক্যালকুলেশন মানুষ হিসেব করছে, এত হিসেব করে আর্ট হয় না। আর্ট মানে আমার না করলে আমার ঘুম হবে না, দ্যাট ইজ আর্ট। আমার একটা কাজ মাথায় এসে কাজটা না করতে পারলে আমি ঘুমাতে পারবো না, যতক্ষণ না হচ্ছে আমার ঘুম আসছে না রাতে। এই দেখা হয়, এখন হয় না। কেন হয় নাটা কেন? সে প্রডিউসার খুঁজবে, সে শখ করবে, সেখান থেকে পয়সা কামাবে, এই বড় প্রসেস চলে আসছে। মানে আমি যে ক্রিয়েটিভ, আমার যে ইনপুট বা আউটপুট হচ্ছে না, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, সেইটা মানুষ অনেক বেশি ক্যালকুলেটিভ, অজুহাত চলে এসছে অনেক। মানে আমি কিছু ফিকশন ভাবি, কিন্তু শ্যুট করি সেটা ডকুমেন্টারির মতো। মানে ধরো আমি চাই একটা মানুষ এখানে এসে এক কাপ চা খাবে, আমার স্ক্রিপ্টে লেখা আছে, তো আমি গিয়ে দেখছি খুঁজে বেড়াই যে কোথাও মানুষটা পাবো, দেখে আমার মানুষ এসে চা খেলো, সেটা ফিকশন থেকে ডকুমেন্টারি তো হলো না। মানে আমি ভেবেছি ফিকশন ইমপ্লিমেন্টেশন জায়গা থেকে ডকুমেন্টারি হচ্ছে। তো আমার ছবি ঘেঁটে যায়, আমার ছবি এলিয়েন ছবি আর কি, ঘাঁষা ছবি, মিলিয়ে যাওয়া ছবি। মানে আমার এই ল্যাঙ্গুয়েজটাই এরকম, বা এখন আমরা এইভাবেই ছবি করছি, এখন ও এইভাবেই করছে কতপনা।
যে মানে তো দেখে মনে হবে ক্যাজুয়াল, কিন্তু ওটা ক্যাজুয়াল নয়, ওটা যত্ন নিয়ে ওকে ক্যাজুয়াল বানানো হয়েছে। এইটার পেছনে অনেক মানে এই যে পুরো ছবিটা দেখে তো মনে হবে ক্যাজুয়ালি এমনি বানিয়ে ফেলার ছবি, এমনি বানিয়ে ফেলার ছবি না, আমরা খুব যত্ন করে সেই ছবিগুলোকে বানাই। যে স্বল্পকণা সাতটা এখন লিখতে, স্ক্রিপ্টটা লিখতে আমার 6 মাস লেগেছে, যখন শুটিং হয়েছে তুমি দেখে পাবে এইটা তো এমনি মোবাইলে শ্যুট করা মনে হবে, কিন্তু তা নয়। প্রত্যেকটা সিন, প্রত্যেকটা দৃশ্যভাবে মাউন্ট করা হয়েছে, সেটা তো পরবর্তীকালে মানুষ বুঝবে আস্তে আস্তে যে এইটা খুব সহজ নয়। রিমেক করতে গেলে পারবে না, তখন বুঝতে পারবে, টেকটা পারবে, দ্বিতীয়বার করতে পারবে না, কিন্তু আমরা করে ফেলবো। এটাই মজা। তোর ছবি, এই ছবি করে এক্সিস্ট করতে পারছিস? হ্যাঁ, আমি তো সরকারি ডকুমেন্টারি করছি, আমরা সেই জায়গা থেকে আমাদের একটা কোম্পানি আছে, সেই কোম্পানি থেকে সরকারি বিজ্ঞাপন করি, সেইভাবে চলি আর কি। ছবিটা সম্পূর্ণ নিজের পয়সায়? ছবিটা নিজের পয়সায় করি আমরা একদম। এটা কতদিন টানতে পারবি? টেনে যাবো এটা, মোবাইল তো আছে, যতদিন মোবাইল এক্সিস্ট করবে ততদিন আমার ছবি এক্সিস্ট করবে। মানে অডিও ভিজুয়াল একটা মিডিয়াম দরকার, তো একটা মিডিয়াম দরকার। তুই ক্যামেরাতে কমফোর্টেবল না মোবাইলে কমফোর্টেবল? আমি ব্যক্তিগতভাবে যে ল্যাঙ্গুয়েজে কথা বলি সেটা মোবাইলে কমফোর্টেবল বেশি। ক্যামেরা একটা আড়ম্বর দরকার হয়, ক্যামেরা ভালো হলে ভালো, এবার মোবাইল সবসময় পকেট থেকে বার করে তুলতে পারি, এটা মজা। তো বড় ক্যামেরা দিয়ে আমি কেন ছবিটা তুলবো? আমার কাছে মোবাইল আছে, আমার তো যুক্তি এরকম মনে হয়। মোবাইলে আমি অনেক ইজিলি তুলতে পারবো, আমি ক্যামেরাটা কি দেখানোর জন্য তুলবো না? আমি কেন আগে প্রাচীন পন্থায় ফিরে যাবো? মোবাইল তো আমি বলবো অ্যাডভান্স প্রো জিনিস। আরও আইফোনের ক্যামেরা মানে পকেটে একটা একটা ক্যামেরা আছে, আমার কেন আবার বড় ইয়েতে ফিরবো? বড় বড় প্ল্যাটফর্মগুলো তো তোর এগুলো অ্যাকসেপ্ট করবে না। হচ্ছে এখন নেটফ্লিক্স অব্দি নেয় আইফোন। প্ল্যাটফর্ম সেটা অন্য বিষয় চলে, সেটা ব্যবসার ব্যাপার চলে আসবে। ব্যবসা তো থাকবেই, ব্যবসা থাকবে, ব্যবসাকে উপেক্ষা করতে পারবি না? না, পারবো না। সে তোকেও ব্যবসা করতে হবে, মানে আমি ব্যবসা এক্সিস্টেন্সের, ব্যবসা তো এক্সিস্টেন্স তো নেসেসারি হয়ে যাবে, ব্যবসা তো আছেই। এইরকম প্রমিসিং কে ছিল যে মিস করছিস, যাকে তুই? তোমার কাজ আমি মিস করি, সৌমিত্রদার পেন্টিং আমি মিস করি, এই জিনিস আমি মিস করি, তোমার কাজ আমি মিস করি, তোমার ক্যামেরা অন্য ভাষায় না, মানে আমি যে ধরনের ছবি তুলি সেটা তোমার সঙ্গে শেখা আমার। তোমার কাজই আছে, তোমার কাজই আছে, তোমার কাজ আমাকে খুব ইন্সপায়ার করে অলওয়েজ। তুমি যে অদ্ভুত সব ভাবনা, আমার ভাবনাগুলো তোমার কাছ থেকেই নেওয়া বেশি কাজ প্রথম থেকে।